আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই কেমন সবাই কেমন আছো আমাকে একটু জানাও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু প্রচুর ঠান্ডা কাশি আমার। প্রচন্ড কাশি আরকি। তো তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথা শুনে বা কণ্ঠস্বর শুনে অনেক ঠান্ডা। এরপরেও যেহেতু তোমাদের সাথে আমার ক্লাস, আমি চাই না কোনোভাবে ক্লাসটা মিস হোক। হ্যাঁ, কাজেই আমি একটু ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আজকে প্রশ্ন সলভ আমরা লাস্ট ক্লাসে 50টা প্রশ্ন সলভ করেছিলাম। বলেছিলাম যে তোমাদের শেষ মুহূর্তে এই প্রশ্ন সলভটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে 50-এর পর থেকে, অর্থাৎ 51 থেকে প্রশ্ন সলভ করব। তো তোমরা সবাই প্রস্তুত? তোমরা কি সবাই প্রস্তুত? প্রস্তুত হলে আমরা শুরু করি। আমরা শুরু করব। আচ্ছা, দেখো 1 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন বলছে, প্লাইস্টোসিন চত্বর কোথায়? প্লাইস্টোসিন চত্বর কোথায়? আমরা ভূপ্রকৃতি পড়েছিলাম। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো টারশিয়ারি যুগের পাহাড়, একটা হলো প্লাইস্টোসিন কালের সোপান, আর একটা হলো সাম্প্রতিক কালের লবণ সমভূমি। এই যে প্লাইস্টোসিন কালের সোপান যেগুলো ছিল, যেটা মোট ভূমির 12% নিয়ে গঠিত হয়েছিল, এগুলো ছিল কোথায়? গাজীপুরের ভাওয়ালের গড়, গাজীপুরের ভাওয়ালের গড়, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, তাই না? রাজশাহীর বরেন্দ্রভূমি। তাহলে দেখো এখানে মধুপুর আছে, তাহলে মধুপুর মানে ওই যে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল এবং গাজীপুরের ভাওয়ালের গড়। তাহলে এই যে মধুপুর বনাঞ্চল, এইটা অ্যান্সার। 52 নম্বর কোশ্চেন দেখো, ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, ফ্রান্সের রাজাদের উপাধি হচ্ছে লুই, তারা লুই রাজা। এই লুই রাজার মতো করে কোন সুলতান ঘোষণা করেছিলেন আমি রাষ্ট্র? ফ্রান্সের রাজা লুইও বলছেন আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট। এই কথা ফ্রান্সের রাজা লুই বলছে। তার মতো করে বাংলার কোন শাসক এই কথাটা বলেছে? বাংলার একজন শাসকের নাম ছিল, তার নাম হলো আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি বলেছিলেন আই এম দ্য স্টেট, মানে আমি রাষ্ট্র। এই কথাটা তিনিও বলেছিলেন। এই জন্য মাঝে মাঝে পরীক্ষায় এটা আসে। চলো 53 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার সীমানা আছে? তাহলে মিয়ানমারের সাথে আমরা জানি 3টি জেলার সীমানা আছে, 3টি। সেই 3টা জেলা কি? বান্দরবান, রাঙ্গামাটি আর কক্সবাজার। বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, তাহলে 3টা জেলার সীমানা আছে, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। 54 নম্বর কোশ্চেন, মারমা উপজাতির পারিবারিক কাঠামোটা কেমন? মারমা দেখো, উপজাতির মধ্যে গারো আর খাসিয়া, গারো উপজাতি আর হচ্ছে খাসিয়া উপজাতি। গারো খাসিয়া হলো মাতৃ, গারো খাসিয়া কেমন? মাতৃ। আবারও শোনো, গারো খাসিয়া কেমন উপজাতি? মাতৃতান্ত্রিক উপজাতি। আর বাকি সব পিতৃ, বাকি সব কি? পিতৃ। গারো খাসিয়া মাতৃ, গারো খাসিয়া মাতৃ, গারো খাসিয়া হচ্ছে মাতৃ, আর বাকি সব কি? বাকি সব হচ্ছে পিতৃ। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে অ্যান্সার মিলে কিনা। মারমা, মারমা, মারমা কেমন? পিতৃতান্ত্রিক। আমি বলেছি গারো খাসিয়া মাতৃ, আর বাকি সকল উপজাতি কি? পিতৃতান্ত্রিক। বুঝতে পারছো? আসো 55 নম্বর কোশ্চেন। 55, কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? এই বছরে তোমাদের ত্রয়োদশ নির্বাচন হয়েছে, তাই না?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি, এই যে কিছুদিন আগে। তোমরা দেখলা যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বিএনপি। তো এই যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা যে সরকার গঠন করতে যাচ্ছে, তো প্রধানমন্ত্রী তো বলা হচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তোমরা তাহলে এবার চিন্তা করো, খেয়াল করো, এই যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? প্রধানমন্ত্রীকে নিয়োগ দিবে কে? প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি নিয়োগ দেন। অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবে কে? রাষ্ট্রপতি। আমরা জানি যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি মন্ত্রী পরিষদ গঠন করবেন। অর্থাৎ তিনি যে সরকার গঠন করবেন তার মন্ত্রী পরিষদে কে থাকবে কে থাকবে না, কে কোন মন্ত্রিত্ব পাবে, কাকে কোন জায়গা দেওয়া হবে, এই সবগুলাই হচ্ছে কে করবেন? বলো, সবগুলো কে করবেন? বলো, এই সবগুলো কে করবেন? এইগুলো প্রধানমন্ত্রী করবেন। বুঝতে পেরেছ? কাজেই আচ্ছা, এরপরে আসো, বিরল স্থলবন্দর যে জেলা। তুমি একটু ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও, ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও। বলো, বিরল স্থলবন্দর কোথায়? বিরল স্থলবন্দর কোথায়? অ্যান্সার করো আর ক্লাস লিঙ্কটা শেয়ার করে দাও। দেখো, দিনাজপুর একটা জেলা আছে না, দিনাজপুর, এই দিনাজপুরে আরেকটা স্থলবন্দর আছে, নাম হলো তার হিলি। তাহলে বিরল এবং হিলি এই দুইটা স্থলবন্দর কোথায় আছে? দিনাজপুরে আছে। আচ্ছা, আর যশোরে কি আছে? বেনাপোল। 57 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে 6 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধে 11টা সেক্টর কমান্ডার আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে। 11টা সেক্টর কমান্ডারের মধ্যে 6 নম্বর কে ছিলেন? এম কে বাশার, মোহাম্মদ খাদেমুল বাশার। এম কে বাশার ছিলেন 6 নম্বর সেক্টর কমান্ডার। তাহলে উইং কমান্ডার খাদেমুল বাশার 6 নম্বর সেক্টর ছিলেন। সেক্টর কমান্ডার গুলো পড়বো ভালো করে। 58, এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, ওটা এশিয়ার মধ্যে। মাছের পোনা, রেণু চাষ করা হয় এই হালদা নদীতে। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্ত নদী একমাত্র যে নদীটা, তার নাম হচ্ছে হালদা নদী। ঠিক আছে, খাগড়াছড়ি পান্নাতলি পাহাড় থেকে এই নদীর উৎপত্তি হয়েছে, হালদা নদী। 59 নম্বর কোশ্চেন, ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল নির্মাণ করেন কে? আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো এটা নির্মাণ করেছিলেন নওয়াব আব্দুল গনি। আর এই নওয়াব আব্দুল গনির ছেলের নাম ছিল খাজা আহসানুল্লাহ। তো তার ছেলের নাম অনুসারে তিনি এটা নামকরণ করলেন। এটা পূর্বে জমিদার বাড়ি হিসেবে ছিল, কিন্তু বর্তমানে এটা জাদুঘরে রূপান্তর হয়েছে। অর্থাৎ এই যে প্রাচীন যে ইতিহাস, এই জমিদারিত্ব সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সরকার এটাকে এখন জাদুঘর হিসেবে রূপান্তর করেছে। পুঠিয়া মন্দির কোথায় অবস্থিত? পুঠিয়া রাজবাড়ি আছে না, পুঠিয়া রাজবাড়ি, এই পুঠিয়া আছে রাজশাহীতে। রাজশাহী। তাহলে পুঠিয়া মন্দির কোথায় আছে? রাজশাহীতে আছে পুঠিয়া মন্দির। কান্তজির মন্দির আছে দিনাজপুরে। ঢাকেশ্বরী মন্দির হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির, এটা ঢাকাতে আছে, ঢাকেশ্বরী মন্দির ঢাকা। কান্তজির মন্দির দিনাজপুর, পুঠিয়া মন্দির হলো রাজশাহী। 61 নম্বর প্রশ্ন, সিলেট অঞ্চলের পাহাড়গুলি কোন আমলে সৃষ্টি হয়? সিলেটের যে পাহাড় আছে এগুলো কোন আমলে সৃষ্টি হয়? আমরা বলেছিলাম তোমাদেরকে পড়ানোর সময় যে বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করা যায়। এর প্রথম যে ভাগটা,
এক নম্বর হলো টারশিয়ারি যুগের পাহাড়। তো এই যে টারশিয়ারি যুগের পাহাড় আছে, এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, এবং বাংলাদেশের অধিকাংশ পাহাড়গুলোই কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়। অধিকাংশ পাহাড় সেগুলো বাংলাদেশের কোন অঞ্চলে আছে? ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে। আরেকদিকে আছে সিলেট এই অঞ্চলে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার এই অঞ্চলে। বুঝতে পেরেছ? তো এই যে পাহাড়গুলো আছে, বুঝতে পেরেছো? তাহলে বলো কোন দিকে হবে? বলো, বলো কোথায় হবে? বলো তাহলে এই যে পাহাড়গুলা, তাহলে আমাকে বলো কোন অঞ্চল? 61-র বি বলেছো, 61-র বি। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। উম্মে হাফিজা, তারিন আক্তার, লিয়া, থ্যাংক ইউ। তৃষা দাস, তৃষা দাস, তুমি নমস্কার জানিয়েছো। রিক্তা জাহান রিক্তু বলেছো 61-র খ, থ্যাংক ইউ, সবারটা হয়েছে। তাহলে এই যে টারশিয়ারি যুগের পাহাড়গুলা, এগুলোই হচ্ছে সিলেট অঞ্চলের পাহাড়। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোথায় বসবাস করে? খাসিয়া, দেখো উপজাতি পড়িয়েছিলাম তোমাদেরকে। এই ময়মনসিংহে বসবাস করে গারো উপজাতি, এরা নেত্রকোনাতেও বসবাস করে গারো উপজাতি, পার্বত্য চট্টগ্রামে বসবাস করে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, লুসাই এরা। আর এই সিলেটে বসবাস করে মণিপুরি, সিলেটে বসবাস করে খাসিয়া। তাহলে খাসিয়া এবং মণিপুরীরা কোথায় বসবাস করে? সিলেটে বসবাস করে। খাসিয়া এবং মণিপুরি সিলেট। 63 নম্বর, আরিয়াল বিল কোথায় অবস্থিত? বাংলাদেশের অনেকগুলো বিল আছে। আরিয়াল বিল, তামা বিল আছে সিলেটে, ভবদহ বিল আছে যশোরে, তারপরে হচ্ছে বাইকার বিল আছে সিলেটে, চলন বিল আছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জে, আর এই আরিয়াল বিল আছে মুন্সিগঞ্জ। আরিয়াল বিল মুন্সিগঞ্জ, ভুলে মানিকগঞ্জ দাগাই দিও না, কারণ নামটা সিমিলার, কাছাকাছি। আরিয়াল বিল হলো মুন্সিগঞ্জে। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম হলো চলন বিল, যেটা পাবনা, নাটোর, সিরাজগঞ্জে আছে। আর এই চলন বিলের ভেতর দিয়ে একটা নদী আছে, প্রবাহিত হয়, ওই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম হলো আত্রাই। দেখো এরপরে দেখো, বিখ্যাত তিন কন্যা এর চিত্রকর কে? তিন কন্যা, বাংলাদেশের যে চিত্রশিল্পী আছে, চিত্রশিল্পী গুলো একটু পড়তে হবে তোমাদেরকে। জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এস এম সুলতান, শাহাবুদ্দিন, মোস্তফা মনোয়ার, আরো যারা চিত্রশিল্পী আছে, যারা ভাস্কর আছে, এখানে পড়বা। খেয়াল করো, দেখো এই যে কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, তার অনেকগুলো চিত্রকর্ম আছে, যেমন স্নান, স্নান গোসল করি না আমরা, এটাকে স্নান। তিন কন্যা, রায় বেশে নৃত্য। তারপরে তিনি, পটুয়া কামরুল হাসান এরশাদকে ব্যঙ্গ করে এঁকেছিলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। বুঝতে পেরেছ? তিনি ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে আঁকেন, ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে এঁকেছিলেন কি বলে, এই জানোয়ারকে হত্যা করতে হবে, এই জানোয়ারকে হত্যা করতে হবে। কাজে এগুলো সব পটুয়া কামরুল হাসানের চিত্রকর্ম। বুঝতে পেরেছ? একই সাথে জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো একটু পড়বা ভালো করে, রফিকুন নবীর চিত্রকর্মগুলো ভালো করে পড়বা, এগুলো গুরুত্বপূর্ণ। 65 নম্বর, 1 টাকার নোটে স্বাক্ষর থাকে কার? নোট, টাকা, অর্থর সাথে রিলেটেড। বাংলাদেশের দুই ধরনের নোট আছে, একটা হলো সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলো সরকারি নোট। এটা অর্থ দপ্তর, বাংলাদেশে যে অর্থ বিভাগ আছে, অর্থ দপ্তর আছে, সে অর্থ দপ্তর ইস্যু করে, চালু করে, স্বাক্ষর করে অর্থ সচিব। 1 টাকার নোটে, 2 টাকার নোটে, 5 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর যেগুলো ব্যাংক নোট, অর্থাৎ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই নোটগুলোতে গভর্নরের স্বাক্ষর থাকে, কারণ ওটা বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু হয়ে আসে।
66 নম্বর কোশ্চেন, বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ পায়। তো বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশ সর্বপ্রথম যে সংস্থার সদস্যপদ পেয়েছে সেটা হলো কমনওয়েলথ, সর্বপ্রথম। বুঝতে পেরেছ? বলো কি অবস্থা? বুঝতে পারছি তো ভাই। এটা কি বিএসসি নার্সিং এর জন্য ক্লাস হচ্ছে? সব নার্সিং, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি, যত যা আছে সব। ওকে, 67 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম? পর্বতশৃঙ্গ বাংলাদেশে বিজয় নামে একটা পর্বতশৃঙ্গ আছে, ওর অপর নাম হলো তাজিং ডং। তাজিং ডং বা বিজয়, যেটা আমাদের বান্দরবানে আছে। কোথায় আছে? বান্দরবান। এই বান্দরবান জেলাতে আছে, বাংলাদেশের সর্বপূর্ব দিকের জেলা হলো বান্দরবান, ওখানে আছে। এই তাজিং ডং এর উচ্চতা হলো 1231 মিটার। 1231 মিটার এটার উচ্চতা। তো এটা অ্যান্সার কি? বিজয় বা তাজিং ডং। আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো কেওক্রাডা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র, দেখো এখানে অনেকগুলো চলচ্চিত্র আছে। ওরা 11 জন, এটা বানাইছে চাষী নজরুল ইসলাম। মুক্তির গান, মুক্তির কথা, এগুলো বানিয়েছে তারেক মাসুদ। লেট দেয়ার বি লাইট, এটা পরিচালক হচ্ছে জহির রায়হান। প্রামাণ্য মানে হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে ওরা 11 জন, চাষী নজরুল ইসলামের। ওরা 11 জন। 69 নম্বর, বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে কোনটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণ করা হয়? স্থলবন্দর, বাংলাদেশে অনেকগুলো স্থলবন্দর আছে, এর মধ্যে যেগুলো সবচেয়ে পপুলার, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোর অপশন গুলো এখানে আছে। দেখো, হিলি স্থলবন্দর এটা আছে দিনাজপুরে। আমরা আরেকটা জানি যে বিরল, এটাও দিনাজপুরে আছে। বাংলা বান্ধা স্থলবন্দর এটা আছে পঞ্চগড়ে। বেনাপোল আছে যশোরে। সোনা মসজিদ আছে চাঁপাইনবাবগঞ্জ। এই যে বেনাপোল যশোর যে স্থলবন্দর, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। ওখানে ই গেট চালু করা হয়েছে, ই গেট, ইলেকট্রনিক গেট। বেনাপোলের স্থলবন্দরের ঠিক অপর পাশেই ভারত, জাস্ট পাস করলেই ভারতের সীমানা। ওই পাশে তাদের যে স্থলবন্দরটা আছে সেটার নাম আবার পেট্রাপোল। বাংলাদেশের অংশে বেনাপোল, আর ভারতের ওই পাশে যেটা স্থলবন্দর তার নাম হলো পেট্রাপোল। এইটা সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণ করে এই বেনাপোল স্থলবন্দরটা। বেনাপোল স্থলবন্দর। 70 নম্বর, বর্তমানে জাতীয় সংসদ সদস্য কত? আমরা জানি এই বছরে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবার ফলে আমরা জানি যে আমাদের সংসদটা 2 কক্ষ বিশিষ্ট হবে। তোমরা শুনেছো ইতিমধ্যে যে যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে আমাদের সংসদ হয়ে যাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। তো আমাদের এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বা এই যে নির্বাচনের আগে আমরা দেখতাম যে সংসদে আমাদের সদস্য কতজন ছিল? 300 জন, তাই না? আর নারী আসন হলো 50টা। তাহলে যেহেতু এখন নতুন দিকে আবার এই সরকার ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন আসবে, নতুনত্ব আসবে, সেই নতুনত্ব গুলো তোমরা নিজ দায়িত্বে একটু জেনে যাবা পরীক্ষার আগে কি কি নতুনত্ব আসছে। বুঝতে পেরেছ? অনেকগুলো নতুনত্ব আসছে, যেমন প্রধানমন্ত্রী তিনি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, পরপর 2 মেয়াদে 5 বছর 5 বছর করে তিনি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এরপর আছে স্পিকার, সংসদে যে স্পিকার হবে সে বিরোধী দলীয় নেত্রী থেকে, বিরোধী দল থেকে স্পিকারকে নিয়োগ দিতে হবে। তারপরে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। তারপর হলো তোমার কি বলে এটাকে, জাতীয় সংসদে নিম্নকক্ষে একটা বিল পাশ হলে সেইটা নিম্নকক্ষে অনুমোদন পেলে উচ্চ কক্ষে গিয়ে সেটাকে আবার অনুমোদন পেতে হবে। যদি উচ্চ কক্ষ থেকে নাকচ করে দেয় তাহলে সেই বিলটা, আইনটা পাশ হবে না। বুঝতে পেরেছো? অনেক কিছু নতুনত্ব আছে তোমাদের এখানে, সেই জিনিসগুলো নিজ দায়িত্বে একটু জেনে যাবা। আমি যদি সুযোগ পাই
তাহলে হয়তো আরেক ক্লাসে তোমাদেরকে জিনিসগুলো বলবো, আর অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে এটা যেহেতু আগের প্রশ্ন, তাহলে 300 জন সংসদ সদস্য, এবছরও তাই থাকবে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আরো উচ্চ কক্ষে আরো 100 জন অ্যাড হবে আর কি, বুঝতে পেরেছ? আচ্ছা, সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা আছে? ইসি, ইলেকশন কমিশন, যেটা ইসি, তাহলে ইসির কথা বলা আছে 118 নং অনুচ্ছেদে। আচ্ছা, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায়। কততম? 136তম দেশ হিসেবে। 73 নম্বর কোশ্চেন, মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই, এটা কে শনাক্ত করেন? মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই, এটা কে শনাক্ত করেছেন? দেখে এটার অ্যান্সার তোমরা দাও আমাকে, সবাই এটার উত্তর দাও। এই প্রশ্নটার উত্তর সবাই দাও দেখি। আমরা 15 জনপদ পড়েছি, মহাস্থানগড় তোমরা পড়েছো। কারিন বলছে 72, 72 আমরা 73-এ চলে আসছি। কানিংহাম, একজন বলছে কানিংহাম। হ্যাঁ, আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহাম হচ্ছেন, তিনি প্রথম এটা পুন্ড নগরী বা পুন্ড্রবর্ধন বলে শনাক্ত করেছেন। সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকতে পারেন? অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছেন এই অ্যাটর্নি জেনারেল। তো রাষ্ট্রপতি যতদিন চাইবে অ্যাটর্নি জেনারেল ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে অ্যাটর্নি জেনারেল। চটকা কোন অঞ্চলের গান? আমাদের বিভিন্ন অঞ্চলের গান থাকে, যেমন রংপুর অঞ্চল, সেখানে ঘাটু গান হয়। তারপরে ময়মনসিংহ অঞ্চলে কিচ্ছা পালা গান হয়। তারপরে হচ্ছে চট্টগ্রামের দিকে সাম্পানের গান হয়। রংপুর অঞ্চলে হয় চটকা গান। রংপুরের দিকে যে গান হয় সেটাকে আমরা বলছি চটকা গান। চটকা রংপুরের দিকের গান। তাহলে চটকা কোথায়? রংপুর অঞ্চলের গান। মাইজ ভান্ডারি গান নামে একটা গান আছে, যেটা আমাদের চট্টগ্রাম অঞ্চলের দিকে হয়, মাইজ ভান্ডারি গান। আবার নৌকা বাইচের সাথে প্রচলিত একটা গান আছে, নৌকা বাইচের সাথে, নৌকা বাইচের সাথে প্রচলিত যে গান আছে সেটাকে আমরা সারি গান বলি। নৌকা বাইচের সময় যে গান গাওয়া হয়, সারি গান। বিভিন্ন বিভিন্ন গান আছে। ওকে, খেয়াল করো, বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? দেখো তো পারো কিনা, এটা ক্রিকেট সম্পর্কিত একটা প্রশ্ন। বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? বলো, অ্যান্সার বলো। বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? খেলাধুলা যারা দেখো, 22 জুন 2000 সাল বলছে অনেকে। দেখো এখানে সবই 2000 সাল, তুমি হয়তো সালটা জানো, কিন্তু এখানে তারিখ চেয়েছে। 26 জুন 2000 সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। 26 জুন। 76 অ্যান্সার হচ্ছে 26 জুন। যশোরে অবস্থিত একটা বিল, সে বিলের নাম যশোর। আরিয়াল বিল মুন্সিগঞ্জ, হাইল হাওর সিলেট, পাথরচাউলি সিলেট, ভবদহ বিল আছে যশোরে। ভবদহ বিল কোথায়? যশোর। ভবদহ বিল যশোরে আছে, ভবদহ বিল। দুবলার চর, সুন্দরবনের দক্ষিণ দিকে আছে যে চরটা, তাকে আমরা বলছি দুবলার চর। সুন্দরবনের দক্ষিণ উপকূলে যে চর আছে তার নাম কি? তার নাম হচ্ছে দুবলার চর। 79 নম্বর প্রশ্ন, 79, কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী নয়?
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয় কোনটা? বুঝতে পেরেছ? দেখো, তঞ্চঙ্গ্যা বাংলাদেশের, হাজং বাংলাদেশের, স্মো বাংলাদেশের, কিন্তু আইনু, এই আইনু বাংলাদেশের নয়। তার মানে আইনু, ক্ষুদ্র নৃগোষ্ঠী আইনু। আচ্ছা, 80 নম্বর কোশ্চেন। 1943 সালে দুর্ভিক্ষের উপর চিত্র এঁকে বিখ্যাত হয়েছিলেন জয়নুল আবেদিন। 1943 সালে যে দুর্ভিক্ষ হলো সেটাকে 43-এর মনন্তর আমরা বলি। সেই চিত্রকর্ম এঁকে বিখ্যাত হয়েছিলেন জয়নুল আবেদিন। চিত্রকর্মের নাম ছিল ম্যাডোনা 43, বা অনেকে এটাকে দুর্ভিক্ষের চিত্রমালাও বলে। ম্যাডোনা 43 একে শিল্পাচার্য জয়নুল আবেদিন বিখ্যাত করেছিলেন। 81, সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে, আমরা পড়িয়েছিলাম তোমাদেরকে। কক্সবাজারে যে দ্বীপ, কক্সবাজারের একটা দ্বীপের নাম হলো সোনাদিয়া দ্বীপ। আমরা জানি কক্সবাজার হচ্ছে সমুদ্র সৈকত, প্রচুর মাছ পাওয়া যায়। তো এই কক্সবাজারে যে অবস্থিত যে সোনাদিয়া দ্বীপটা আছে, এটা মাছ শিকারের জন্য প্রচুর বিখ্যাত। এটা সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত হচ্ছে সোনাদিয়া দ্বীপ। আর মাতারবাড়ি একটা জায়গা আছে, মাতারবাড়ি যেখানে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। কুতুবদিয়া দ্বীপ আছে যেখানে বাতিঘর আছে, বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া। উখিয়ার চর নামে একটা চর আছে, যেটা যেটা আবার রোহিঙ্গাদের জন্য আবাসন। কক্সবাজার কিন্তু খুবই আলোচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। 82, বাংলাদেশে বর্তমানে কত ধরনের নোট প্রচলিত আছে? একটু আগে আমরা বললাম 2 ধরনের নোট, একটা হলো ব্যাংক নোট, আর একটা কি সরকারি নোট। ব্যাংক নোট 10 টাকা থেকে 1000 টাকা, আর সরকারি নোট হচ্ছে 1 টাকা, 2 টাকা, আর হলো 5 টাকা। 63 নম্বর, বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? 1984 সালে বাংলাদেশ লস এঞ্জেলস যে অলিম্পিকটা হয়েছিল, সে লস এঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করেছে। 84 নম্বর কোশ্চেন, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? মানে এই যে সোনা মসজিদ, এটা আছে চাঁপাইনবাবগঞ্জ। বেনাপোল আছে যশোরে, হিলি আছে দিনাজপুরে। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বেনাপোল। সবচেয়ে বড় স্থলবন্দরের নাম হচ্ছে বেনাপোল। 85, পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? আমরা জানি যে এই যে বিহার যেগুলো আছে, এই বিহারগুলো পাল আমলে নির্মিত হয়েছে। আমরা জানি বৌদ্ধ যারা, এই বৌদ্ধরা কেমন? বৌদ্ধরা হচ্ছে শিক্ষা চর্চার ক্ষেত্রে, বৌদ্ধরা শিক্ষা চর্চার ক্ষেত্রে প্রচুর বিহার করত। বিহার হচ্ছে শিক্ষা চর্চা, হ্যাঁ, বুঝতে পেরেছ, কেন্দ্র। আমরা জানি যে পালরা প্রায় 400 বছর বাংলায় শাসন করেছিল। এদের পৈতৃক নিবাস ছিল আমাদের বরেন্দ্র অঞ্চলটা, আমার যে বরেন্দ্র অঞ্চল ছিল সেটা। এই সময়টাতে তারা প্রচুর বিহার বানিয়েছে, অনেক বিহার বানিয়েছে। এর মধ্যে রাজা ধর্মপাল যিনি ছিলেন পাল বংশের শাসক, তিনি একটা বিহার বানালেন পাহাড়পুরে। এটা হচ্ছে নওগাঁ জেলা আছে না, নওগাঁ, সেই নওগাঁ জেলার পাহাড়পুর নামক একটা জায়গা আছে, ওখানে একটা বিহার বানালেন। ওটার নাম হলো সোমপুর মহাবিহার। তো সেটাকে স্থানীয় মানুষ পাহাড়পুর বিহার নামেও ডাকে। খাতাপত্রে সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত, রাজা ধর্মপাল বানিয়েছিলেন। 86 নম্বর, 5 টাকার নোট কে ইস্যু করে? অর্থাৎ কার স্বাক্ষর থাকে 5 টাকার নোটে? অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 87 নম্বর, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায়। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। নীল নয়না বলছি, এটা কি বিএসসি নার্সিং এর জন্য? হ্যাঁ, অবভিয়াসলি, কেন নয়, যে কোনো নার্সিং পরীক্ষা তুমি দাও, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি, সাধারণ জ্ঞান যেখানেই আছে সেখানেই তুমি পাবা। 88, কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম, আচ্ছা দেখো, ইসলামপুর এটা একটা শহর, একটা নগরী, ঢাকার একটা নগরীর নাম হলো ইসলামপুর। নাসিরাবাদ, ময়মনসিংহ এর পূর্ব নাম হলো নাসিরাবাদ। জাহাঙ্গীরনগর, ঢাকার পূর্ব নাম হলো জাহাঙ্গীরনগর। আর এই যে ত্রিপুরা, এটা ভারতের যে একটা রাজ্য ত্রিপুরা, তো আমাদের কুমিল্লা অঞ্চলের পূর্ব নামই ছিল ত্রিপুরা।
বুঝতে পেরেছ? ত্রিপুরা। 89 নম্বর প্রশ্ন, 89, কোন জেলায় রাখাইন জনগোষ্ঠী বসবাস করে? রাখাইন। দেখো রাখাইন, রাখাইন নামে মিয়ানমারে কিন্তু একটা রাজ্য আছে, আরাকান রাজ্য বা রাখাইন রাজ্য আমরা বলি, তাই না? রাখাইন। তাহলে এই রাখাইনরা, এরা এসে এদের আদিবাস, এরা আগে ছিল হলো মিয়ানমারের দিকে ছিল এরা, তো এর পরবর্তীতে এরা বাংলাদেশে আসছে। তো এরা মিয়ানমার থেকে বাংলাদেশের কোথায় আসছে জানো? এরা মিয়ানমার থেকে বাংলাদেশের এই কক্সবাজার জেলাতে আসছে এবং সেখানেই তারা বসবাস করছে, রাখাইনরা, রাখাইন উপজাতি। এদের একটা উৎসব আছে জলকেলি, জল দিয়ে ওরা এক ধরনের খেলে, সেটা হচ্ছে জলকেলি। এই রাখাইনরা এসেই প্রথম কিন্তু কক্সবাজার পটুয়াখালীতে এরা আশ্রয় নিয়েছে। এরা এরা পটুয়াখালীর যে কুয়াকাটা আছে না, ওখানে ওরা কুয়া খনন করেছিল। কুয়ার মধ্যে কি থাকে? পানি থাকে না? কুয়া খনন করেছিল। তো পরবর্তীতে ওই জায়গার নাম হয়েছিল কুয়াকাটা। কুয়াকাটা, কুয়া মানে হলো পানি খননের, যে পানি থাকে যেখানে। আগেকার সময়, এখন তো টিউবওয়েল, আগে মাটি প্রচুর গর্ত করে সুড়ঙ্গ বানা হতো, গর্ত করা হতো, গর্ত করে 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 নিচের দিকে যেত, এরপরে পানির লেয়ার পাওয়া যেত, পানির যে লেয়ার, পানির যে স্তর পাওয়া যেত, এরপরে সেখান থেকে পানি উত্তোলন করা হতো। আবার ওই কুয়াগুলোতে যখন বৃষ্টি হতো, বৃষ্টির পানিগুলো সেই কুয়াতে পড়তো। বৃষ্টির পানিতে সবচেয়ে স্বচ্ছ পানি, সেই পানিগুলো পড়তো, কুয়াতে জমে থাকতো, স্বচ্ছ পানি। সেপ্টেম্বর অন যশোর রোড মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কবিতা, এটা লিখেছিলেন অ্যালেন গিন্সবার্গ। 152 লাইনের কবিতা অ্যালেন গিন্সবার্গ লিখেছিলেন যশোর জেলার কে কেন্দ্র করে। কান্তজির মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুরে একটা মন্দির আছে, তার নাম হলো কান্তজির মন্দির। দিনাজপুরের মন্দিরের নাম কি? কান্তজির মন্দির। স্যার ক্লাসের পিডিএফ কি দেবা? হ্যাঁ, আমরা ক্লাসের পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে। তোমরা আমার স্কুল পেজে মেসেজ দিও, তাহলেই ওরা তোমাকে পিডিএফ দিয়ে দিবে। 92 নম্বর কোশ্চেন, সেক্টর 3 এর সেক্টর কমান্ডার ছিলেন কে? দেখো, মুক্তিযুদ্ধের যে 11টা সেক্টর, এই সেক্টর কমান্ডার এবং এই সেক্টর কোথায় কোনটা ছিল এটা তোমার পড়বা, ভালো করে পড়বা, প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ থেকে। 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান, 2 এ ছিলেন খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার, 3 এ ছিলেন কে এম শফিউল্লাহ। দেখো কে এম শফিউল্লাহ, এখানে অপশন একটু ঝামেলা আছে, অপশন গুলো উল্টা পাল্টা আছে, এটা ঠিক নাই। কে এম শফিউল্লাহ, ওকে, কে এম শফিউল্লাহ 3 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। সিআর দত্ত ছিলেন 5 নম্বর সেক্টর কমান্ডার। 4 নম্বর সিআর ছিলেন 4 নম্বর, মেজর শওকত আলী ছিলেন 5 এ, এম কে বাশার ছিলেন 6 এ। তাহলে অ্যান্সার হবে কে এম শফিউল্লাহ। এই জানোয়ারদের হত্যা করতে হবে ব্যঙ্গচিত্রটি কেন হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় ইয়াহিয়া খানের বর্বরতা দেখে পটুয়া কামরুল হাসান এঁকেছিলেন এই জানোয়ারকে হত্যা করতে হবে। আর এরশাদের স্বৈর শাসন যখন চলে, তখন এরশাদকে ব্যঙ্গ করে কামরুল হাসান এঁকেছিলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। বাংলাদেশের ব্যাংক নোট কয়টা? ব্যাংক নোট কয়টা? ব্যাংক নোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200, 500, 1000, 7টা নোট আছে ব্যাংক। তাহলে ব্যাংক নোট হলো 7টা, টোটাল নোট হলো 10টা, আর ব্যাংক নোট 7টা, আর সরকারি নোট হলো 3টা। 95, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? কক্সবাজারে একটা দ্বীপ আছে, মহেশখালী দ্বীপ বলি আমরা এটাকে, মহেশখালী দ্বীপ। এই মহেশখালী দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে আদিনাথের মন্দির আছে। কক্সবাজার যাদের বাড়ি তারা হয়তো জানো, কক্সবাজারে যে মহেশখালী, খুবই চমৎকার জায়গা, একটু কষ্টসাধ্য যাওয়া। সেই মহেশখালী দ্বীপে একটা মন্দির আছে, তার নাম হলো আদিনাথের মন্দির। এই আদিনাথের মন্দির থাকার কারণে ওই জায়গাটাকে আমরা বলি হিন্দুদের তীর্থস্থান, মানুষ সেখানে যায়, হিন্দুদের তীর্থস্থান। ওকে, মহেশখালী দ্বীপ। 96, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? সর্বদক্ষিণ,
দক্ষিণ মানে হচ্ছে এই নিচের দিকটা। তাহলে এই দক্ষিণ দিকে আছে কক্সবাজার জেলা, কক্সবাজার জেলা, টেকনাফ থানা আর সেন্ট মার্টিন ইউনিয়ন। তাহলে এই অ্যান্সার দেখো টেকনাফ থানা মানে উপজেলা, টেকনাফ, টেকনাফ থানা। বাংলাদেশের সামরিক সঙ্গীতের রচয়িতা কে? সামরিক সঙ্গীত, সামরিক সঙ্গীত মানে হচ্ছে রণসঙ্গীত। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, আছে না 21 লাইন। সে সামরিক সঙ্গীত রচনা করেছিলেন কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন। 98, পাহাড়পুর প্রত্নস্থল কোন জনপদের অংশ? পাহাড়পুর প্রত্নস্থল, পাহাড়পুর তো এটা বৌদ্ধ বিহার, পাহাড়পুর কি বৌদ্ধ বিহার না? তাহলে এই পাহাড়পুর কোন জনপদের অংশ ছিল? এটা পাহাড়পুর তো নওগাঁতে আছে। তাহলে নওগাঁ কোথায় আছে? রাজশাহীতে। নওগাঁ কোথায়? রাজশাহী। আর এই রাজশাহী জেলাটা, রাজশাহী বিভাগটা, রাজশাহীর অংশগুলো কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বরেন্দ্র জনপদের মধ্যে আমরা পড়েছিলাম বরেন্দ্র জনপদ। তার আনসার কি? বরেন্দ্র জনপদ, বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। বুঝতে পারলাম? 99 নম্বর কোশ্চেন, রাজশাহীর আদি নাম কি? কুমিল্লার পূর্ব নাম হলো সমতট, সিলেটের পূর্ব নাম হরিকেল, মহাস্থানগড়ের পূর্ব নাম হচ্ছে ওই যে তোমার কি পুন্ড্র নগর, পুন্ড্র, মহাস্থানগড়ের পূর্ব নাম হচ্ছে পুন্ড্র। দেখো, আর এই রামপুর বোয়ালিয়া এটা হচ্ছে রাজশাহীর পূর্ব নাম। অ্যান্সার হচ্ছে রাজশাহী, রাজশাহীর পূর্ব নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া। 100 নম্বর প্রশ্ন, বন্দেগান ই চেহেলগান কে প্রতিষ্ঠা করেন? বন্দেগান ই চেহেলগান, বন্দেগান ই চেহেলগান পড়তে গেলে তোমাকে দিল্লির সালতানাতটা মনে রাখতে হবে। দিল্লির সালতানাত 320 বছরের শাসন ব্যবস্থা ছিল। 320 বছর এই দিল্লির সালতানাত চলেছিল, এই প্রাচীন ইতিহাসের ঘটনা। এই দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন প্রতিষ্ঠাতা। 1206 সালে এই দিল্লির সালতানাত তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই দিল্লির সালতানাতের পতন ঘটেছিল 1526 সালে। 1526 সালে পানিপথের যুদ্ধ হয়েছিল, তখন মুঘলরা ক্ষমতা দখল করে এবং দিল্লির সালতানাতের পতন ঘটে যায়। বুঝতে পেরেছো? তো দেখো 1206 থেকে 1526, 320 বছর একটা শাসন ব্যবস্থা, মুসলিম রুল। তো এটার প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই ছিলেন এই সুলতান ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেকের যে মেয়ের জামাই ছিলেন সুলতান ইলতুৎমিশ। যখন কুতুবউদ্দিন আইবেক মারা গেল, তো এরপরে ক্ষমতায় ছিল হচ্ছে তার মেয়ের জামাই সুলতান ইলতুৎমিশ, ক্ষমতায় তিনি ছিলেন। ক্ষমতায় থাকার সময়টাতে তিনি তুরস্কের অর্থাৎ তুর্কির 40 জন সৈন্য ছিল, সৈন্যদেরকে নিয়ে তিনি একটা দল গঠন করেছিলেন। যে দলটা গঠন করেছিলেন তার নাম ছিল 40 চক্র। কি ছিল? 40 চক্র, যেটাকে আরেক নামে ডাকা হতো বন্দেগান ই চেহেলগান। তবে এই যে বন্দেগান ই চেহেলগান এটা কে বানিয়েছে? এটা গঠন করেছিল এই সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ গঠন করেছিলেন বন্দেগান ই চেহেলগান। 100 প্রশ্ন সলভ, 100 নাম্বার সলভ। আমরা তোমাদের এই আমার স্কুল পেজ থেকে আমরা কি করেছি? আমরা বাংলাদেশ বিষয়গুলির 2টা প্রশ্ন সলভ ক্লাস নিয়েছি। আমরা প্রথম প্রশ্ন সলভ ক্লাসে 1 থেকে 50 পর্যন্ত পড়েছিলাম এবং আজকে দ্বিতীয় সলভ ক্লাস যেখানে আমি 51 থেকে 100 প্রশ্ন সলভ করেছি। আমি জানি না তোমরা দুইটা ক্লাসই করেছো কিনা, যদি করে থাকো তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। আমরা নেক্সট ক্লাসটা নিব সাম্প্রতিকের উপর। সাম্প্রতিকের উপর আমরা একটা প্রশ্ন সলভ ক্লাস নিতে চাই, সেখানে 50টা কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? তো এই ক্লাসের পিডিএফ তোমরা সরাসরি আমার স্কুল পেজে মেসেজ দিবা, আমি তুমি এটা স্ক্রিনশট নিয়ে নাও। পিডিএফ 100 MCQ
বাংলাদেশ পার্ট। তুমি এটার এমসিকিউ, এটা এই যে আমি লিখে দিলাম, তুমি এটার স্ক্রিনশট নাও, নিয়ে তুমি আমার স্কুল পেজে মেসেজ দাও, মেসেজ দিয়ে বলো যে এটার পিডিএফ দেন। ওরা তোমাকে পিডিএফ দিতে বাধ্য, পেজ অথরিটি তোমাকে পিডিএফ দিয়ে দিবে, আমি পিডিএফ পাঠিয়ে দিয়েছি, তারা দিয়ে দিবে তোমাকে। ঠিক আছে, সো পিডিএফ কালেক্ট করে ভালো করে পড়ে ফেলো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আমার প্রচন্ড মাথা ব্যথা, ঠান্ডা, কাশি। আমি খুব কষ্ট করে কাশিটা আটকে রেখেছি, তাহলে কাশি হচ্ছিল। আমি এই যে এখানে গরম পানি চাটা নিয়ে বসছিলাম, চা খেতে খেতে একটু গলাটা একটু ঠিক হয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। তারপর আমি তোমাদের ক্লাসটা নিয়েছি। কাজে তোমরা যারা ক্লাস করেছো অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমাকে চেনো, আমাকে জানো, তোমরা আমার সাথে কানেক্ট থাকতে পারবা। আমার সাথে কানেক্ট থাকতে হলে তোমাকে আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের সাথে তুমি যুক্ত হয়ে যেও। অর্ণব স্যার ইউটিউব চ্যানেলের নাম। যারা পূর্বে চেনো জানো, তারা তো জানোই, আর যারা চেনো না জানো না, তারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। সেখানে তুমি ডেইলি আপডেট পাবা, আর এই নামে ফেসবুক আইডি আছে, সেখানেও পাবা। আর আমার স্কুল পেজের সাথে যুক্ত থাকো, তারা তোমাকে ভালো একটা প্রস্তুতি গুছিয়ে দিচ্ছে, ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। সবার জন্য অনেক শুভকামনা থাকবে, অনেক দোয়া থাকবে, অনেক ভালোবাসা থাকবে। আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।